ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান সুই সুতা। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আর্টিস্ট ও ফ্যাশন ডিজাইনার এবং শৈল্পিক লিমিটেডের এমডি HM ইলিয়াস। চলুন তার সাথে কথা বলে বিস্তারিত ওনার কাছ থেকেই জেনে নিই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বর্তমান সময়ে ঈদ কেমন উদযাপন করছেন? এখন তো করোনার ঈদ যেমন হয় আর কি, আমরা তো এখন দ্বিতীয় করোনার স্টেপে আছি, সেই হিসাবে মোটামুটি বলা যায়। আচ্ছা, তো সেফটিনেস কেমন বজায় রাখছেন? মোটামুটি ভাবে, আসলে বেশিও না কমও না, প্রথম অবস্থায় তো একটু বেশি ছিল। আপনি তো একজন ফ্যাশন ডিজাইনার, তো আপনার প্রতিষ্ঠান শৈল্পিক যদি নিয়ে কথা বলতে যাই, শৈল্পিক নামটা কিভাবে মাথায় আসলো? নামের ব্যাপারে বলতে গেলে একটু পিছন থেকে আসতে হবে। আমি যখন ফাইন আর্টসে পড়াকালীন সময়ে শৈল্পিক ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করা শুরু করেছি, তখন আমরা 5 বন্ধু মিলে আসলে প্রদর্শনী করেছিলাম। ওই সময়ে আমাদের নাম ছিল ঢং। তো যখন ব্যবসা শুরু করি 2004-এ, তখন আমার ফার্স্ট শপের নামটা আমি ঢঙে দিয়েছিলাম। পরে আমার বাবা হঠাৎ একদিন দোকানে গেল, যখন আমার শপের নাম ঢং দেখছে, আমার বাবা তো না, এই নাম তো হবে না, আমার মানে শপের নাম এটা কেমন হবে, তো এখন কি করা, নাম চেঞ্জ করতে হবে। বাবা বলতেছে যে যদি এই নাম থাকে আমি দোকান খুলতে দিব না, এটা বাবার দোকানে ছিল। তো পরে আমরা আসলে অনেক চিন্তা ভাবনা করে বিভিন্নভাবে দেখতে দেখতে অনেক সময় লেগেছিল। আমার একটা খুব আমার একটা কাস্টমার ছিল আর কি, সবসময় আমার কাছ থেকে ড্রেস কিনতো, তার বাসায় যাওয়া। তো ওখানেই আসলে নামটা কি হতে পারে আলাপ করতে করতে হঠাৎ আর্টিস্টিক নামটা আসছে। আর্টিস্টিক না দিয়ে আমরা শৈল্পিক, ওখান থেকে আসলে শৈল্পিকটা শুরু। শৈল্পিকের পদচারণা কত সাল থেকে? 2004 থেকে। 4 থেকে কি প্রথমেই কি যখন ছিল আউটলেট কতটা ছিল? একটা দিয়ে শুরু করলাম। আচ্ছা, প্রথম যাত্রা কি চিটং থেকে শুরু করেন? চিটং, সিঙ্গাপুর, ব্যাংকক মার্কেট, আগ্রাবাদ থেকে শুরু। বর্তমানে শৈল্পিকের আউটলেট কোথায় কোথায় আছে? ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, খুলনা, সন্দ্বীপ, খাগড়াছড়ি। মোট কতটা আউটলেট আছে আপনাদের? 40টা আউটলেট আছে। আচ্ছা, তো একটু পেছনের দিকে যদি গল্প শুনতে যাই, ফ্যাশন ডিজাইনার হিসেবে যেহেতু আপনার পরিচিতি, যাত্রাটা আপনি কিভাবে শুরু করেছিলেন ফ্যাশন জগতে? ফ্যাশন জগতে আমার শুরুটা হচ্ছে, আমি যখন স্কুলে পড়তেছি তখন থেকে আমার বলা যায় বিভিন্ন সময়ে আমি বিভিন্ন জনের কাঁথা এঁকে দিতাম, বিভিন্ন বিয়ের স্টেজ সাজাতাম, এরকম কাজগুলা ছোটকাল থেকে আমার আসলে এটা কেন জানি আমার রক্তের সাথে মিশে ছিল ব্যাপারটা এরকমই। তো এরপরে আমি স্কুল SSC পাস করলাম 92-তে। 92-র পরে আমি চিটংয়ে চলে আসলাম, সিটি কলেজে ভর্তি হলাম। আমার বাবার যে ব্যবসা ছিল, আসলে শীতকালে ব্যবসাটা একটু কম হতো, আমি ব্যবসাও পরিচালনা করতাম প্লাস পড়ালেখাও করতাম। তো সেই হিসাবে আমি 93-তে আমি পাঞ্জাবির ব্যবসা শুরু করি। যেহেতু আগে থেকে একটু ফ্যাশনের উপর অথবা নকশা, যে আর্টের উপর একটা আগ্রহ ছিল, এই হিসাবে আমি পাঞ্জাবির ব্যবসা শুরু করি। ওই সময় আমার মনে আছে এখনো 100টা পাঞ্জাবি করছিলাম, বিভিন্ন জনের কাছ থেকে তুলে নেওয়া এই পাঞ্জাবিগুলা হাতের কাজ দিয়ে। আমি আড়ংয়ের বিভিন্ন স্টিচিংগুলা নিজে নিজে আয়ত্ত করতাম, বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনারের কাজ দেখতাম, ওখান থেকে আসলে পাঞ্জাবির ফ্যাশন ডিজাইনিংয়ের হাতে করি যেটা বলে, ওখান থেকে শুরু। এরপরে ওটা আমার আসলে সাকসেসফুলি ছিল না, ভালো হয় নাই তেমন, অনেকটা বলা যায় লসে দিছি, এরকম একটা ব্যাপার। তখন থেকে একটা জিদ চেপে বসলো, এটাকে সাকসেস হতে হবে। এবং আমার ফ্যামিলি থেকে যে টাকাটা দিছিল ওই সময়ে ওরা বলছে যে আমি হলাম লস প্রজেক্ট। তো এখন লস প্রজেক্ট যেহেতু, এটাকে রাইট প্রসেস নিয়ে আসতে হবে, সে একটা জিদ ধরলো। তো এরপরে আমি আসলে ইন্টার পাস করার পরে ফাইন আর্টসে ভর্তি হওয়ার একটা চিন্তা ভাবনা শুরু করলাম। আমার পাশাপাশি আমাকে যারা দেখেছে তারাও বলছে যে তুমি ফাইন আর্টসে ভর্তি হলে অনেক ভালো করবা। তো সেই হিসাবে ফাইন আর্টসে ভর্তি হওয়া, আমি ভর্তি হই 96-97 সেশনে ফাইন আর্টসে।
ফাইন আর্টসে পড়াকালীন সময়ে অনার্স ফাইনাল ইয়ারে আমি আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, মানে আমার সাথে একসাথে পড়তো, তাদেরকে নিয়ে আমি প্রদর্শনী শুরু করি। মানে ওদেরকে বলি যে আমরা একটা ফ্যাশন ডিজাইনিংয়ের উপর ঈদ আছে সামনে, আমরা তো একটা কাজ করতে পারি। তো ওরও রাজি হলো। আমরা 5 বন্ধু মিলে আমরা ফার্স্ট ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ শুরু করলাম। তো তখন আসলে বলা যায় আমারও মানে টাকা ছিল না। ওই সময় আমি কিন্তু বিয়ে করে ফেলি, আমার ফ্যামিলিগতভাবে বিয়ে করে দিয়েছিল। তো আমার ওয়াইফ বলতেছে যে টাকা লাগলে আমি দিব। তো সেই আমি বলছি ঠিক আছে দাও, কত লাগবে? আমি 25,000 টাকা হলে হবে। সে টাকা এনে দিছিল। ওটা দিয়ে কিন্তু আমি প্রদর্শনী শুরু করি। ওখানেই আমাদের নাম ছিল ঢং। আমরা একটা প্রসপেক্টাসও বানাই, আমরা 5 জনের ছবি দিয়ে। আসলে ওই সময়ে আমার ওয়াইফের ডিজাইনার হিসেবে আমার ওয়াইফও ছিল, আমরা 5 জনের মধ্যে ওর ছবিও ছিল। তো আমরা ওই প্রদর্শনীতে 50,000 টাকা আমাদের ইনভেস্টমেন্ট ছিল, আমাদের বিক্রি ছিল 80,000 টাকা। তো ওই রকম ব্যবসা থেকে আমার ফ্রেন্ডরা বলছে না, এটা মানে লাভের ব্যবসা না, এটা আমরা করব না। এরপর থেকে ওরা আসলে ছেড়ে দিছে। এরপরও কিন্তু আমি ধরে রেখেছি। আমি 2001, 2002, 2003 তিনবারে প্রদর্শনী করি। এর ভিতর আরেকটা কথা বলি, আমরা 2001-এ আমার বিয়ের পরেই ক্লোজ আপ 1 এখন যে গানের প্রতিযোগিতাটা হয়, ওটা হয়েছিল ফ্যাশন ডিজাইনিংয়ের উপর প্রতিযোগিতা। ওটাতে আমি অংশগ্রহণ করি এবং আমি সিলেকশন হই। এরপরে আমাদের ধারাবাহিক যেভাবে আসে, আমাদের টপ 10-এ আমি চলে আসি। টপ 10-এ আমরা ফাইনাল যে আমাদের ফ্যাশন বিষয়ক যে ইয়াটা হয়েছিল, ফ্যাশন শোটা হয়েছিল, ওটা সোনারগাঁতে হয়েছিল। ওখানে আমি 5th হই। তখন আমার আগ্রহটা আসলে আরও বাড়ে। এর ভিতর আমি ঢাকার বিভিন্ন ম্যাগাজিনের যে কম্পিটিশনগুলো ছিল, সাপ্তাহিক 2000, আনন্দ ভুবন, অন্যদিন, ওগুলোতে অ্যাটেন্ড করি এবং ওখানে অনেকগুলা ক্রেস্ট পাই। এর যে ফ্যাশন ডিজাইনিংয়ের যে ঈদ প্রতিযোগিতা, এগুলা চিটাগাংয়ে শুরু হয়। যেটা প্রথম শুরু করেছিল ভোরের কাগজ, এরপরে প্রথম আলো, তারপর সমকাল। এগুলো তো আমি অনেকবার অ্যাটেন্ড করি এবং মনে হয় 4 থেকে 5 বার আমি প্রথম আলোতে চ্যাম্পিয়ন হই এবং সমকালও, সবগুলোতে একটা ধারাবাহিক আমি কম্পিটিশনে ভালো করে আসছিলাম। তো এটা আসলে কাজের মানে একটা স্বীকৃতির কারণে, মানে এটাতে আমার আগ্রহটা আসলে অনেক বেড়ে যায়। সেই সুবাদে আমি 2004-এ শৈল্পিক নাম দিয়ে আমার ব্যবসাটা শুরু করি। আপনাদের বিভিন্ন সবারই ফ্যাশন হাউসগুলোতে দেখা যায় যে এক একটা সিগনেচার কালেকশনস থাকে। তো আমরা শুনেছি যে আপনাদের বেশিরভাগ পাঞ্জাবি নিয়ে কাজ করা হয়। তো আপনাদের পাঞ্জাবি নিয়ে কেন, মানে পাঞ্জাবি কি কেন সিগনেচার কালেকশন, এটার ডিফারেন্সটা কি অন্যদের চেয়ে? এটা বলতে গেলে আসলে একটু পিছনে যেতে হয়। যেমন 93-তে যেটা বলছিলাম, আমি পাঞ্জাবি নিয়ে শুরু করছি। তো পাঞ্জাবি করতে গিয়ে আমার বাবা আমাকে খুব মানে বকা দিয়েছিল। তো মানে আমি আমার যেটা বাসা ছিল ওখানে কাপড় নিয়ে আসছিলাম, বাবা দেখছে, বাবা বলতেছে এগুলা কি? আমি এখন তো অবসর থাকি, আমাদের ব্যবসা এই সময়ে চলে না, আমি পাঞ্জাবি বানাবো। কি বলিস, তোর 14 গোষ্ঠী এগুলো করছে নাকি, তুই মানে লস করবি? আচ্ছা না বাবা, ভালো হবে, আমি করি। তো আমার বাবা খুব বকা দিয়েছিল। তখনই পাঞ্জাবিটা শুরু করছিলাম। বললাম যেটা মানে অনেকটা ভালো হয় নাই, ফ্লপ ছিল। তো সেখান থেকে আমার কিন্তু নিজের ভিতরে একটা জিদ চেপে বসলো, আমাকে এই ব্যবসায় ভালো করতে হবে। এরপরেই তো আমি ফাইন আর্টসে ভর্তি হলাম। যেটা ফাইন আর্টসে আসলে আমার ফ্যামিলির আগ্রহ ছিল না, আমি না বলে ভর্তি হয়ে গেছি। এটা এই কারণে আসলে পাঞ্জাবির উপর আমার একটা আলাদা ঝোঁক ছিল, মানে এটার উপর খুবই সময় দেওয়া হয়েছিল। আরেকটা জিনিস যেটা বলবো, এটা হচ্ছে 2004-এ যখন শৈল্পিক শুরু হলো, তখন আমি একটা আসলে নতুন দাসের পাঞ্জাবির একটা ট্রেডিশন নিয়ে আসছি। এর আগে পাঞ্জাবি ছিল একটু লং, ঢিলে ডালা এরকম।
আমি নিয়ে আসছিলাম একটু ফিটিংস হবে, একটু শর্ট হবে, এটা এপের পাঞ্জাবিগুলা। হঠাৎ নতুন এই প্যাটার্নটা পেয়ে কাস্টমার হুমড়িকিয়ে পড়ে আমাদের হাউসগুলোতে। তখন আমার এখনও মনে আছে, লং পাঞ্জাবিগুলো আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী কেটে কেটে আমরা বিক্রি করছি, কেটে ছোট করে বিক্রি করছি। তো তখন মানে ব্যবসা শুরু করার সময় যেহেতু পাঞ্জাবিটার প্রতি মানুষের আকর্ষণটা বেশি ছিল, সেটা কিন্তু আমরা এখনও আসলে ধরে রেখেছি। মানে আমরা সবসময় চেষ্টা করি যে পাঞ্জাবিতে কিভাবে নতুনত্ব আনা যায়, কিভাবে ভালো করা যায়, এটা নিয়ে আমরা কাজ করি আর কি। দেখা যায় যে চলার পথে অনেক ধরনের কম্পিটিশন ফেস করতে হয়, তো আপনারা কিভাবে কম্পিটিশন হিসেবে আছেন নিজেদেরকে মনে করছেন? আমাদের আসলে শুরুটা ছিল এই যে আড়ং, তারপরে দেশি দশের রং, ক্যাক্রাফট, অনজন্স, ওজি, বিভিন্ন ফ্যাশন হাউসগুলো আসলে আমাদের তখনকার সময়ে দেশীয় শিল্পকে ডেভেলপ করার একটা মানে আন্দোলন তৈরি হয়ে গেছিল। এটার উপর অনেকে কাজ করেছে আমাদের, মিনিমাম যেমন আমাদের শেখরদা থেকে শুরু করে একদম বিবি রাসেল থেকে শুরু করে একটা বিপ্লব আসছিল, মানে দেশীয় কাপড় পরার এবং মানে পরানোর জন্য আগ্রহ তৈরি করার একটা আন্দোলন তৈরি হয়ে গেছিল। সেই সময়ে আমরা কিন্তু শুরু করি। তো এখন আসলে যেটা দেখা যাচ্ছে, ওই ধারাবাহিকতাটা আমরা বেশ কিছুদিন ছিল, এটা কিন্তু আমরা লং টাইম ধরে রাখতে পারি নাই। এখন আমরা দেখছি মানে বিশেষ করে মোবাইল আসাতে অথবা ইন্টারনেট আসাতে দেশীয় যে ধারা, এটার উপর কাস্টমারের যে আগের যে আগ্রহ ছিল, ওই আগ্রহটা অনেক কমে গেছে। এখন মানে ওয়েস্টার্ন লোকের প্রতি বেশি প্রভাবিত হয়ে যাচ্ছে অথবা আকৃষ্ট হচ্ছে, যার কারণে দেশীয় ফ্যাশন হাউসটা কিন্তু আগের অবস্থানে নাই। তো আমাদের আসলে কম্পিটিশনটা এখন আমরা দেশীয়তে ফুল থাকতে পারছি না, আবার ওয়েস্টার্নে ফুল যেতে পারছি না। এখানে আমাদের আসলে একটু পিছিয়ে পড়া আমি বলবো। তো আমরা এটাকে কাটিয়ে আমরা ওয়েস্টার্ন ধারা, যেহেতু এখনকার জেনারেশন একটু ওয়েস্টার্ন ভাব চাচ্ছে, সেই হিসেবে আমরা ওয়েস্টার্নের একটা কম্বিনেশন আনার চেষ্টা করছি। মানে দেশীয় এবং ওয়েস্টার্নের একটা মাঝামাঝি আমাদের দেশীয় উপযোগী এই ডিজাইনগুলো আমরা তৈরি করছি। আশা করি এটা আমরা মানে যে কোনোভাবে খাপ খাওয়াইতে পারবো বলে আশা করছি। এটাই আমাদের একটা কম্পিটিশন। যেমন আমাদের দেশেও একটু দেশীয় ধারা এবং ওয়েস্টার্ন ধারা দুইটা হাউস কিন্তু কাজ করতেছে। তো আমরা এখন যেটা করতেছি, আস্তে আস্তে দেশীয় ধারাকে ও একটু রাখতে চাচ্ছি, আবার ওয়েস্টার্নটাকে এখানে অ্যাড করতে চাচ্ছি। এভাবে আমাদের আসলে পথ চলা আর কি বর্তমান সময়ে। আমাদের দেশের দেশীয় কাপড়, যেহেতু আমাদের তো তাঁত আছে, জামদানি আছে, তো আপনার কি মনে হয় আমাদের দেশীয় কাপড়গুলো আমরা ওইভাবে বাহিরের দেশের সাথে কেন তুলে ধরতে পারছি না? আমাদের মতো করে আমরা থাকে না যে আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগ অন্যান্য দেশীয় কাপড়ের প্রতি আমরা বেশি ঝুঁকে পড়ছি। আমাদের দেশীয় তো অনেক কাপড় তৈরি হচ্ছে, কিন্তু আমাদের দেশীয় নিয়ে কেউ বেশি একটা কাজ করতে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়, আপনি কতটুকু কাজ করছেন? আসলে আমাদের দেশীয় ডিজাইনটাকে কম ডেভেলপ করতে পারার কারণটা হচ্ছে ফ্যাব্রিক। আমাদের দেশে যে ফ্যাব্রিকগুলো আসে, এগুলো হচ্ছে এই যে আমরা বাবুরহাটে তাঁতের যে ফ্যাব্রিকটা ওটা পাই, রাজশাহীতে সিল্কটা পাই, মানিকগঞ্জে এমডিটা পাই। তো এই ফ্যাব্রিকগুলো কিন্তু আসলে যে ওয়েস্টার্ন ধারা আসছে, এখন ফ্যাশনের যে একটা বিপ্লব চলতেছে, ফ্যাব্রিকগুলো কিন্তু ওই বিপ্লবের সাথে আসলে যাচ্ছে না, মানে এই সমসাময়িক সময়ের সাথে কিন্তু যাচ্ছে না। যার কারণে কিন্তু দেশীয় ফ্যাশন হাউসগুলা মানে পাল্লা দিতে পারছে না ওয়েস্টার্ন যে কাপড়ের যে ধারাবাহিকতা অথবা ওদের ডিজাইনিংয়ের সাথে আসলে এই ফেব্রিক দিয়ে পাল্লা দিতে পারছে না। তো আমি আরেকটা কথা বলবো, এটা হচ্ছে বাংলাদেশ তো ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জ এক্সপোর্ট হচ্ছে ইয়াতে কাপড়ে, অর্থাৎ আমরা যেটা গার্মেন্টস শিল্প। তো যেহেতু আমরা সেকেন্ড পজিশনে আছি, আমরা কেন দেশে মানে দেশীয় ফ্যাশনে এত পিছিয়ে পড়ব? এটার একমাত্র কারণ হচ্ছে ও গার্মেন্টসের যে ফ্যাব্রিকগুলা ওটা কিন্তু আমরা পাই না। আচ্ছা,
কেন পায় না? আমাদের তো আসলে চাহিদা হচ্ছে কম কোয়ান্টিটি। গার্মেন্টস যারা কাজ করে তারা কিন্তু বিগ কোয়ান্টিটিতে কাজ করে, তা আমরা কিন্তু ওটা আর নিতে পারি না। তো এখন আসলে এটা সরকারিভাবে এবং দেশীয় যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওরা যদি আমাদেরকে ফ্যাব্রিকের একটা হেল্প করতো, মানে কম কোয়ান্টিটির হলো ওরা দিবে, এই ধরনের একটা জিনিস যদি ট্রেন্ড যদি তৈরি করা যেত, আমার মনে হয় ওটা আমরা ওভারকাম করতে পারতাম। অর্থাৎ ওয়েস্টার্নের যে ফ্যাশনের যে ফ্যাব্রিকগুলার চাহিদা আমাদের দেশীয় শিল্পতেও আছে, এটা আসলে মানে আমরা ওভারকাম করতে পারতাম যদি ফ্যাব্রিকটা আমরা ইন্ডাস্ট্রিগুলো থেকে বের করতে পারতাম। এই বিষয়ে আসলে সরকারকে এগিয়ে আসতে হবে এবং আমাদের গার্মেন্টসগুলোকে এগিয়ে আসতে হবে, তবেই আমরা একটা ভালো করতে পারবো আশা করছি। আপনারা যখন একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে নতুন আরেকজন ফ্যাশন ডিজাইনারকে তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনারা নতুনত্ব কি সৃষ্টি করেন তাদের মধ্যে? আসলে আমরা যেভাবে ফ্যাশন ডিজাইনার হয়ে আসছি, যেমন ফাইন আর্টস ব্যাকগ্রাউন্ড, এর উপর আমরা বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করা থেকে শুরু করে অনেক বিভিন্ন ধাপে এই জায়গায় আসা, কিন্তু এখন আমরা যেভাবে উঠে আসছি এভাবে করে বর্তমান ডিজাইনাররা আমার মনে হয় অত শ্রম দিতে চাচ্ছে না। কারণ এখন ইন্টারনেটের বদলতে সবাই তো সব কিছু কাছে পেয়ে যাচ্ছে। একটা মোটিভ ডেভেলপমেন্ট করা, একটা প্যাটার্ন ডেভেলপ করা, ওই যে কষ্টটা ওটা আসলে এখন করতে চাচ্ছে না। তো আসলে আমরা যেটা চাই এটা হচ্ছে একটা একদম গ্রাউন্ড লেভেল থেকেই একটা ডিজাইনার উঠে আসুক, মানে একদম এই যে আমরা বিন্দু থেকে একটা শিল্পের সৃষ্টি করি, ও বিন্দু থেকে উঠে আসুক। ওভাবে কিন্তু আসলে এখনকার যারা ডিজাইনার প্লাস যারা স্টুডেন্ট তারা ওভাবে আসলে চাচ্ছে না। তারা একদম মানে খুব সিম্পলি এই জিনিসটাকে ওভারকাম করার চেষ্টা করছে। তো আসলে তো গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসতে হবে। গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসছে না বলে আমাদের ডিজাইনারগুলো ওভাবে তৈরি হচ্ছে না। আমাদেরকে কিন্তু অনেক কষ্ট করে তৈরি করতে হয়। তৈরি করলেও ওরা অলরাউন্ডার না, কিছু পারলে কিছু পারে না, এরকম। তো এই জন্য আসলে গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা উচিত। যারা এখন বর্তমানে দেখা যাচ্ছে অনলাইনটা যেহেতু খুবই বেশি ফেমাস, তো দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন বাহিরের পণ্য নিয়ে বিজনেস করছেন, বিভিন্ন পণ্য নিয়ে তারা উদ্যোক্তা হয়ে উঠছেন। তো সেই ক্ষেত্রে যদি বিবেচনা করতে যে আমাদের দেশীয় পণ্য নিয়ে কেন কাজ করছে না? এখন তো যেটা বললাম, কপি পেস্টের একটা প্রচলন, প্লাস হচ্ছে যে কিনে এনে বিক্রি করব, ওই ধরনের টেন্ডেন্সি তৈরি হয়েছে। যেমন আমরা যেভাবে করি, একদম ফ্যাব্রিক থেকে শুরু করে এটা কেটে একটা ফ্যাব্রিক টোটাল একটা ডিজাইন করে একটা কাপড় তৈরি করে এটা সেল করার যেই মানে প্রসেস, এত প্রসেসে আসলে বর্তমান যারা অনলাইনে করছে তারা ওই প্রসেসে যাচ্ছে না। তারা বিভিন্ন পাকিস্তানি, ইন্ডিয়ান বিভিন্নভাবে কালেকশন করে এবং ওই যে আমাদের গার্মেন্টস ওয়েস্টেজগুলা, ল্যাপটপার যেটা বলে, এইগুলা নিয়েই ওরা অনলাইনে ছেড়ে দিচ্ছে। মানে বলে না, খুব শর্ট প্রসেসেই ইনকাম করতে পারছে, যার কারণে ওই লং প্রসেসে আসলে যাচ্ছে না, যার কারণে ওরা কম দিয়েও কাপড়গুলা বিক্রি করতে পারতেছে। আর একটা যে আমরা যে প্রসেসে কাপড় তৈরি করি এখানে একটা নান্দনিকতা থাকে, একটা নতুনত্ব থাকে, তো যেটাতে আসলে মানে আমাদের কস্টিংটাও বেশি হয়, হয়তো প্রাইসও একটু বেশি পড়ে। ওইগুলোর সাথে আসলে এই যেগুলো অনলাইনে সেল করে এদের সাথে আসলে সামঞ্জস্যটা হয় না। তো আসলে দেশীয় শিল্পটাকে ভালো রাখতে গেলে কিন্তু আমাদের মতো একদম গ্রাউন্ড লেভেল থেকে একটা ফ্যাব্রিকের শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করে উপস্থাপন করা উচিত বলে আমি মনে করি। আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের বিচারক হিসেবে ছিলেন, সেই ক্ষেত্রে যারা এসেছেন, যাদেরকে আপনি জাজমেন্ট করেছেন, তারা কতটুকু পারদর্শী বলে আপনি মনে করেন? এখানে আসলে অনেকে অনেক ভালো কাজ করে, তবে একদম আমরা যে সময়ে কম্পিটিশনগুলো করি ওই সময়ে যে একদম টান একটা উত্তেজনা ছিল, অনেক ডিজাইনার এখানে অ্যাড হতো, এইভাবে কিন্তু আসলে হচ্ছে না। আগে যে একটা ক্রিয়েটিভ কাজ ছিল এখন কিন্তু খুব কম। এখন মানে কাপড়গুলো দেখলেই বোঝা যায় ওরা অত বেশি পরিশ্রম করে নাই, অনেকটা বিভিন্ন ডিজাইন দেখে দেখে করা, এরকম ব্যাপারটা থাকে। তো আসলে মানে একটু গভীরে কাজ করতে হবে আসলে। মানে আমি যেটা বলবো, মানে একদম মানে সুই সুতার যে একটা শিল্প, মানে ওই জায়গা থেকে কাজ করলে আমার মনে হয় অনেক ভালো করতে পারবে। ওভাবে কাজ করা উচিত, যেহেতু কম্পিটিশন আমরা
একটা মানে ওদের ক্রিয়েটিভিটিটা আসলে দেখি। আপনাদের কালেকশনের মধ্যে আমাদের দেশে কি কি কালেকশনস রেখেছেন? আমাদের কালেকশনের মধ্যে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি শার্ট, পোলো শার্ট, তারপর পায়জামাটা থাকে, তারপরে লেডিসের মধ্যে 3 পিস অর্থাৎ সালোয়ার কামিজ আর কুর্তি, আবায়া, এই জিনিসগুলো থাকে। আপনার চলার পথে বিশেষ কিছু অর্জন তো করেছেন, অর্জনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি কি ছিল? আমি বলবো ক্লোজ আপ 1-এ 5th হওয়া, আর প্রথম আলোতে অনেকবার চ্যাম্পিয়ন হওয়া, তারপর অন্য দিনে অনেকবার চ্যাম্পিয়ন হওয়া, তারপর সাপ্তাহিক 2000, আনন্দ ভুবন, সমকাল, এগুলোতে অনেকগুলো অ্যাওয়ার্ড পাওয়া। আমরা আরেকটা জেনেছি যে আপনি একজন ইন্টেরিয়র ডিজাইনারও, আপনার একটা ফার্নিচার শোরুম আছে, তো হঠাৎ ফ্যাশন ডিজাইনার থেকে ফার্নিচারের এই মানে একদম প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল কেন? আমি যখন আসলে ফাইন আর্টসে পড়ছি তখন আমি ফ্যাশন ডিজাইনিংয়ে যেমন প্রদর্শনী করেছি, সেই সাথে কিন্তু আমি ইন্টেরিয়রের উপর অনেক কাজ করেছি। বিভিন্ন অফিস, বিভিন্ন বাসা, ডুপ্লেক্স বাড়ি, এগুলার ডিজাইন করা। তো সেই সুবাদে আমার কিন্তু দীর্ঘদিন কাজ করার পরে মনে হলো আমি তো এটাকে ইন্ডাস্ট্রিয়াল একটা রূপ দিতে পারি, সেই হিসাবে কিন্তু ফার্নিচারে আসা। আরেকটা আমার আসলে পলিসি যেটা ছিল, এটা হচ্ছে টোটাল লাইফ স্টাইলটা প্রেজেন্ট করা। আমরা যে কাপড় যেটা করি এটা হচ্ছে ঘর থেকে বের হলে এটার প্রয়োজন, কিন্তু ঘরে কিন্তু একটা নান্দনিকতার খুবই দরকার, যেটা ফার্নিচার, তারপর বিভিন্ন হ্যান্ডিক্রাফট অর্থাৎ হোম আর্টের বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজাতে হয়। আমরা আসলে ডে বাই ডে চাচ্ছি টোটাল লাইফ স্টাইলটা প্রেজেন্ট করা। যেহেতু আমি ফাইন আর্টসের একজন, সেই হিসাবে আমি তো ইচ্ছে করলে টোটাল লাইফ স্টাইলটা প্রেজেন্ট করতে পারি, সেই কারণে আসলে আমার ফার্নিচারে আসা। দেশীয় শিল্পকে বাঁচাতে আপনাদের ক্ষেত্রে আপনি কি উদ্যোগ গ্রহণ করছেন বলে আপনি মনে করছেন? দেশীয় শিল্পকে বাঁচানোর জন্য আমাদের আসলে একটা বড় ধরনের আন্দোলন আমরা মন থেকে করে যাচ্ছি, যেটাতে হয়তো আমরা ওভারকাম করতে পারছি না। যেমন আমরা প্রচুর তাঁতের কাপড় ইউজ করি, তারপর এই যে দেশীয় অনেক ধরনের কাজ, যেটা বলবো কারচুপির কাজ, তারপরে এমব্রয়ডারি, তারপরে বিভিন্ন ওয়ার্কারগুলোকে এখানে অ্যাড করছি। তো আমরা তো আসলে সর্বোচ্চ চেষ্টা করি দেশীয় শিল্পটাকে কিভাবে আসলে ডেভেলপ করা যায় এটা, এবং ফার্নিচারও আমরা দেশীয় কাঠ ইউজ করে, দেশীয় বিভিন্ন ম্যাটেরিয়ালস ইউজ করে আমরা ফার্নিচারগুলো তৈরি করছি। তারপর আমরা হোম আর্টের অনেকগুলো জিনিস তৈরি করছি, এখানে অনেক ওয়ার্কার ইউজ হচ্ছে। তো এটাও তো আমি বলবো একটা দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা। দর্শকদের উদ্দেশ্যে যদি দেশীয় পণ্য নিয়ে কিছু বলতে চান, সেই ক্ষেত্রে আপনার কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো এটা হচ্ছে, আমরা যেহেতু বাঙালি, আমাদের পোশাক আশাকে একটা বাঙালিয়ানা থাকতে হবে। এটাকে আমরা যতদিন ধারণ করব ততদিন আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা একটা অন্যরকম একটা জায়গা তৈরি করতে পারবে, যেটা আমাদের 10 বছর 5 বছর আগেও ছিল। কিন্তু এখন ওয়েস্টার্ন যে প্যাটার্ন, ওটাতে আকৃষ্ট হওয়াতে আসলে দেশীয় শিল্পটা কেন জানি একটু পিছনে পড়ছে। তো আসলে প্রত্যেকটা জাতির আমি মনে করি একটা নিজস্ব স্টাইল থাকা দরকার। সেই স্টাইলটা যদি আমার বাঙালি স্টাইলটা হয় তাহলে সমস্যা কি? হ্যাঁ, এটাতে আমরা আরো ভালো কি করতে পারি। আপনারা যদি আমাদের দেশীয় কাপড়গুলো ইউজ করেন তাহলে আমরা এটাতে একটু নান্দনিকতা আনার অবশ্যই চেষ্টা করতে পারবো। সেই হিসাবে আমরা বলবো, আসলে আমরা ফ্যাশন ডিজাইনার হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে আমাদের আসলে কালচারটা আমরা ধরে রাখবো, এটাই আমাদের হওয়া উচিত। আমরা দেশীয় কাপড় পরবো, দেশীয় কাপড় পরলে আমাদের ইকোনমি অনেক ডেভেলপ হবে, আমাদের বৈদেশিক মুদ্রা বাইরে না গিয়ে আমার দেশেই থাকবে। এটা আসলে সবচেয়ে বেশি এটাতে অংশগ্রহণ করতে পারে এটা হচ্ছে আমাদের যারা কাস্টমার, তারা যদি এগিয়ে আসে আমরা অনেক ভালো করতে পারবো ইনশাল্লাহ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও, আমার দর্শককেও।
সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান সুই সুতাতে আজকে উপস্থিত ছিলেন শৈল্পিকের এমডি HM ইলিয়াস। ওনার সাথে কথা বলে বিস্তারিত ওনার কাছ থেকে অনেক কিছু জেনেছি। পরিবার পরিজন সবাইকে নিয়ে বাসায় বসে ঈদ উদযাপন করুন এবং সবাই চটল টিভির সাথেই থাকুন। ধন্যবাদ। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।